দর্শক ক্রাইম ওয়াচে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। টয়লেট, লিফটের ফাঁক, ফুটপাত সব জায়গা দখল করে একের পর এক হয়েছে দোকান। 1 ইঞ্চি জায়গা নাকি স্বর্ণের চেয়েও দামি। সেই স্বর্ণ খনির দখল পাল্টা দখল নিতেই কি সাবেক 2 মেয়র ফজলে নূর তাপস এবং সাইদ খোকন বাকযুদ্ধে জড়িয়েছিলেন। এই বাকযুদ্ধের আড়ালে ছিল হাজার কোটি টাকা লুটপাটের গল্প। বলছিলাম রাজধানীর ফুলবাড়িয়ায় সিটি কর্পোরেশন কর্তৃক তৈরিকৃত 3টি মার্কেটের দুর্নীতির শিরোনাম। এবার আপনাদের নিয়ে যেতে চাই পুরো চিত্রে। যখন কারো ঘর পড়ে তখন কপালও পড়ে। একজন মানুষ হঠাৎ করেই ব্যবসায়ী হয়ে ওঠেন না। তিলে তিলে নানা ঘাত প্রতিঘাত মোকাবেলা করতে হয়। বহু পথঘাট মারিয়ে তিক্ত অভিজ্ঞতা অর্জনের মধ্য দিয়ে একজন মানুষ ব্যবসায়ী হয়ে ওঠেন। তবে ক্ষুদ্র ব্যবসায়ীর ঝুঁকিটাও বেশি। জীবনের সব সম্বলটুকু নিয়ে যখন এক জায়গায় বিনিয়োগ করেন তখন সেই প্রতিষ্ঠানই তার অবলম্বনের একমাত্র উপায় হয়ে ওঠে। তবে যখন সেই অবলম্বনটুকু চোখের সামনে পুড়ে যায় অথবা পুড়িয়ে দেয়া হয় তখন পণ্য পুড়ে যাওয়া ছাইয়ের মতো ভবিষ্যৎ অন্ধকারে ঢাকা পড়ে। রাজধানীর গুলিস্তান, ফুলবাড়িয়া, বঙ্গবাজার এলাকায় কখনো আগুন লেগেছে, আবার কখনো তৈরি পোশাকের বিপণী বিতানগুলিতে আগুন লাগিয়ে দেয়া হয়েছে। এমন অভিযোগ ভুক্তভোগী ব্যবসায়ীদের। যেসব মার্কেটে এমন সন্দেহজনক আগুন লেগেছিল সেই সব স্থানে পরবর্তীতে বহুতল বাণিজ্যিক ভবন হয়েছে। কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ী যারা বেশি টাকা বিনিয়োগ করে ওইসব মার্কেটে দোকান বরাদ্দ নিতে পারেননি, তারা ঘুরে দাঁড়ানোর জন্য পাশের কোনো মার্কেটের ফুটপাত, সিঁড়িঘর কিংবা বারান্দার কোনায় একটু জায়গা করে নেয়ার চেষ্টা করেছেন, অথবা অন্য কোনো মার্কেটে ভাড়ায় দোকান নিয়েছেন। ভেঙে দিচ্ছে, ভেঙে দেওয়ার পরে আমরা মূলত 2 বছর ব্যবসা করতে পারি নাই। তারপরে এখন আবার অনেক কষ্ট করে ব্যাংক থেকে ঋণ মিন নিয়ে আবার নতুন করে ব্যবসা দাঁড় করিয়েছি। ঠিক আছে, কত দিয়ে নিলেন দোকানে? দোকানে এটা অ্যাডভান্স আছে মোটামুটি 10 লাখ টাকা। ব্যবসায়ীদের এই দুর্বলতাকে পুঁজি করে শত কোটি টাকা হাতিয়ে নেয়ার ধান্দায় নামে একটি চক্র। এই যেমন রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেট 2-এর সিটি প্লাজার প্রবেশ মুখে একটু খোলা জায়গা বিক্রি হয়েছে 2 কোটি টাকার উপরে। এইখানে দেয়াল দিয়ে তৈরি হয়েছিল দোকান। সিটি কর্পোরেশনের ক্ষমতার হাত বদলের সাথে সাথে ভেঙে দেয়া হয় এই দোকান। এখন ত্রিপল দিয়ে ছামিয়ানার ভেতরে চলছে 2 কোটি টাকা মূল্যের এই দোকানে ব্যবসা কার্যক্রম। 2 কোটি 30 লক্ষ টাকা নিচ্ছে ওর কাছ থেকে এই দোকানে, এই জায়গাটুকু এটা অবৈধভাবে বানাইছে, কিন্তু নিচে 2 কোটি 30 লক্ষ টাকা। মেয়র তাপস সাহেব যখন আসছে ক্ষমতায়, উনি আইসা তখন ভেঙে দিছে আর কি। এটা আমাদের কাছে কিনা বিক্রি করা ছিল 2 কোটি টাকা। এবার মার্কেটের ভেতরে প্রবেশ করি আমরা, বুঝতে চাই ভেতরের অবস্থা কি। প্রথম তলায় প্রবেশ করতেই দোকানিরা জানালেন এখানে 2য় তলার উঠার যে সিঁড়ি তার নিচের ছোট্ট একটু জায়গাও বিক্রি হয়েছে। যিনি 15 লাখ টাকায় এইটুকু কিনেছেন তার কাছ থেকে ভাড়া নিয়ে দোকান করছেন রুবেল নামের এক যুবক। মালিক তো কয় 22 লাখ টাকার দোকান। 22 লাখ টাকা? হ্যাঁ, এইটুকু? হ্যাঁ, এখন আবার ভাড়া তবে ষড়যন্ত্র করতেছে। এইটুকু? এইটুকু। অনুমোদনহীন এই জায়গা কিভাবে দোকান হিসেবে বিক্রি হলো, কে কিনলো, কারা বিক্রি করলো, এমন প্রশ্নে ক্ষোভের দরজা জানালা খুলে দিলেন দোকানিরা। তারা জানান শুধু সিঁড়ি ঘর নয়, লিফটের পাশের ছোট্ট এই জায়গাটুকুও বিক্রি হয়েছে। কিনেছেন 4 তলার সেলাই ঘরের মালিক শাহিন রহমান।
এখন তো টয়লেট করছে। আমরা যখন আইসা দেখি তখন এগুলো দোকান, কিছু বলতে পারেন নাই। আমাদের থেকে কোটি কোটি টাকা নিছে। এমনকি টয়লেটও বিক্রি হয়েছে। টয়লেটকে দোকানে রূপান্তর করে তাও বিক্রি হয়েছে কোটি টাকায়। সেই দোকানও ভেঙে দিয়ে আবারও টয়লেটে রূপ দেওয়ার চেষ্টা। তবে এখন সেই টয়লেট গুদাম ঘর হিসেবে ব্যবহার করছেন ব্যবসায়ীরা। 22 লাখ টাকা বিক্রি করছে। 22 লাখ টাকা সম্পদ এক বই এই যে এইটা, হ্যাঁ ওইটা। আপনি কি কোন? একটা শাটার দিছে, এটা দোকান, এটা এই ভিতরটা, হ্যাঁ এই যে আর এটা নতুন কি? এটা তো আর নতুন কিছু না, এটা তো প্রকাশ্যে চলছে। এটা তো করে এমন না চুরি চাপটা কিছু। আমরা এক সময় একটা দোকান দেখছি, হ্যাঁ তারপর সব ভাঙ্গে ফেলাইছে। হ্যাঁ, ভাঙার পরে এখন আবার কি হয়েছে, টয়লেট করছে, কিন্তু টয়লেট করা উদ্বোধন করে যাইতে পারে নাই। দর্শক, এবার আমরা তাদের উদ্দেশ্যে যারা সিঁড়িঘর, লিফটের ছোট্ট জায়গা এবং ফুটপাত দখল করে দোকান করেছেন লাখ লাখ টাকা খরচ করে। অনুমোদনহীন এসব ছোট্ট জায়গা লাখ লাখ টাকা খরচ করে কারা কিনলেন, কারা শত শত কোটি টাকা হাতিয়ে নিলেন? ক্রাইম ওয়াচ টিম চারতলায় সেলাই ঘরের সন্ধানে। তবে যাওয়ার পথে দোকানদার ব্যবসায়ীরা জানালেন এই চারতলায়ও সিঁড়ি ঘরের পথে দোকান ছিল, যার চিহ্ন এখনো রয়ে গেছে। দোকান নামের এই খুপড়ি ঘরের প্রস্থ এতটাই ক্ষীণ যে এখানে একজন সুস্থ স্বাভাবিক মানুষও প্রবেশ করা দায় ছিল। কিন্তু টাকার অঙ্কে এইটুকু জায়গার দামও ভারী ছিল। এইটা দোকান, মানে এখানে তাহলে বসছে কি বিক্রি করছে, কি হইতো কি এখানে? কেমনে সম্ভব এটা? মানে স্লিম ফিট। এবার আমাদের গন্তব্য সেলাই ঘরে। এই দোকানের কর্মচারী জানালেন নিচতলায় সিঁড়ির নিচে ও লিফটের ফাঁকে যে দোকান, তার মালিক শাহিন রহমান। তিনি দোকানে না থাকায় মোবাইল ফোনে আমরা কথা বলি শাহিন রহমানের সাথে। লিফটের সামনে যেটা ছিল ওইটা সম্ভবত 17 লাখ দিয়ে নিয়েছিলাম। 17 লাখ। আর যেটা সিঁড়ির নিচে? আর সিঁড়ির নিচে যেটা ওইটাও প্রায় 20 লাখ টাকার মতো নিচ্ছি। এটা 20 লাখ দিয়ে কিনছি। এরপরে হলো আপনার ওই তালা মাইরা প্রত্যেকটা দোকান থেকে 10 লাখ করে নিছে। অনুমোদন ছিল না, কিন্তু সাইদ খুকন বলে গেছে যে সিটি কর্পোরেশনের বড় বড় কর্মকর্তাদের সাথে বসে ওনারা ঠিক করছে এবং ওই কাজগুলি করছে। দেন তারপরে কিন্তু সাইদ খুকন কিন্তু আমাদেরকে কাগজ দিয়ে গেছে, সিটি কর্পোরেশনের রিসিপ্ট দিয়ে গেছে আমাদের। দর্শক, শুধু ফাঁক ফোকরেই নয়, পুরো মার্কেটে বৈধ দোকানের চেয়ে অবৈধ দোকানের সংখ্যাই নাকি বেশি। তাহলে প্রশ্ন, এই সিটি কর্পোরেশনের দৃষ্টিসীমার ভিতরে থেকে কিভাবে তারা দুর্নীতির এত মহা আয়োজন করলো? সিটি কর্পোরেশনের দৃষ্টিসীমার ভিতরে বৈধ দোকানের চেয়ে অবৈধ দোকান কিভাবে গড়ে উঠল? কারা হাতিয়ে নিল শত শত কোটি টাকা? ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পিছনে ঠিক উল্টো দিকে ফুলবাড়িয়া সুপারমার্কেট 2-এর সিটি প্লাজা, নগর প্লাজা ও জাকের প্লাজা সিটি কর্পোরেশন থেকে চোখের দৃষ্টিসীমার ভেতরে। 1994 সালে তৈরি করা এই মার্কেট ব্যবসায়ীদের বুঝিয়ে দেয়া হয় 1996 সালে। তারপর মার্কেটের ফুটপাত দখল করে তৈরি হয়েছে দোকান। তখনও চোখ বন্ধ করেছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। পরে মার্কেটের প্রবেশ পথ, বারান্দা এবং টয়লেট দখল করে দোকান হয়েছে। এসব অন্যায় অনিয়ম দেখেও না দেখার ভান করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এই 3 মার্কেটের ব্যবসায়ীরা বলছেন বৈধ দোকানের চেয়ে
অবৈধ ও নকশা বহির্ভূত দোকানের সংখ্যাই বেশি। বৈধ দোকানগুলো তো একটু সাইজে বড়, মনে করেন 160 স্কোয়ার ফিট, 150 স্কোয়ার ফিট, আর অবৈধ দোকানগুলো তো ছোট ছোট, যার জন্য অবৈধ সংখ্যা বেশি ছিল। এই অবৈধ দোকান তৈরির সাথে কে বা কারা জড়িত, কত কোটি টাকা হাতিয়ে নিল চক্রটি, কি অভিযোগ ব্যবসায়ীদের? দোকান বৈধতার কথা বলে যে টাকাটা নিয়েছে সেটা আমাদের কাছে 12 লক্ষ টাকা, 12 লাখ, ডাবল 12 লাখ টাকা শাটার হিসাবে আর কি, আরও বেশ কমও নিছে। যেমন আমার বড় দোকান অনেক, একটা 17 লাখ দিছি, আরেকজনের আরও বড় দোকান উনি 25 লাখ দিছে, আবার সর্বনিম্ন 7 লাখ 8 লাখও দিছে। এইভাবে আর আন্ডারগ্রাউন্ড 5 লাখ টাকা করে দিছে, এইভাবে নিছে 200 কোটি টাকার উপরে। আমরা একটা হিসাব করি না, 1100 কত দোকান এবং ট্রেড লাইসেন্স বাবদ 15,000 টাকা করে নিছে। তো আমরা কিছুই পাই নাই। 20 লাখ, 30 লাখ, 50 লাখ, 1 কোটি পর্যন্ত নিচে দোকান পারপাস। আপনি সবচেয়ে বড় অবাক হবেন, ওখানে টয়লেট বিক্রি হয় 2 কোটি টাকা। তো একটা দুইটা টয়লেট না, মার্কেটের 2 পাশে হলো টয়লেট, ওই পাশে এবং এই পাশে 2 পাশে টয়লেট, 3 মার্কেটে 6টা টয়লেট, কোটি কোটি টাকা টয়লেট বিক্রি করে লেগেছে। সিটি কর্পোরেশনের পাশে এত অনিয়ম হলো কিভাবে? কি ভূমিকা ছিল সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের? টাকা জমা রসিদ দিছে, সেই রসিদটা হইলো ধরেন আমার কাছ থেকে নিচে 20 লাখ, রসিদ দিছে আমাকে 1 লাখ, 1.5 লাখ, 14,000, 20,000, 2 লাখ, 3 লাখ, এতটুকু করে রসিদ দিছে। বাকিটা বলছে কর্পোরেশনে ঘুষ লাগবে, ঘুষ দিয়ে দিছি, শেষ, তোমরা এখানে ব্যবসা করতে পারবো আরামসে। বৈধ দোকানগুলোর সাথে অবৈধ দোকানগুলো তৈরি করছে, অবৈধ দোকানগুলো তৈরি করে মনে করেন কয়েকবারে ভাঙছে, আবার করছে, আবার ভাঙছে, আবার করছে, এইভাবে প্রত্যেকবারে ভাঙার সাথে সাথে মনে করেন তাদের একটা লাভ, আবার করে দিব, আবার টাকা নিতেছে, আবার করে দিব, আবার টাকা নিতেছে, এইভাবে করছে। আবার কোনো কোনো সময় শাটার বন্ধ করেও পাবলিকের কাছ থেকে টাকা নিচ্ছে। সাইদ খোকন ওই সময়ই এই কাজটা করছে বা আমাদেরকে বৈধতা দিছে। তাপস আসার পরে দোকানগুলি ভাঙিয়ে দিল। এই মেয়র তাপস মার্কেটটা উদ্দেশ্যপ্রণীত ভাঙছে আমি মনে করি। কেন মনে করি? যেখানে সাইদ খোকন বলছে এটার বৈধতা আছে, উনি কোনো বৈধতা যাচাই না করে একতরফা একটা সিদ্ধান্ত দিয়ে মার্কেটটা ভাঙিয়ে দিল। আমাদের কথা একবার চিন্তাও করলো না। তিনটি মার্কেটের ক্রেতা বিক্রেতা কারোরই গাড়ি ব্যবহারের প্রয়োজন হয় না, তাহলে এই 3 মার্কেটের বেসমেন্টকে ঘিরে পার্কিংয়ের যে আয়োজন, সেই আয়োজনে এত তোড়জোড় কেন? তাহলে কি সিটি কর্পোরেশনের অসাধু কর্মকর্তাদের অবৈধ আয়ের আরেকটি উৎস হতে যাচ্ছে এই পার্কিং? ফুলবাড়িয়া সুপার মার্কেট 2-এর সিটি প্লাজা, নগর প্লাজা ও জাকের প্লাজা পাশাপাশি। ব্যবসায়ীরা জানান এই 3টি মার্কেটে তৈরি পোশাক খাতের প্রায় সব পোশাক একসাথে পাওয়া যায়, তাই দেশের দূর দূরান্ত থেকে এই মার্কেটগুলোতে আসেন পাইকারি ক্রেতারা। এখানে তুলনামূলক ন্যায্য দামে পণ্য কিনতে পারেন তারা। মানে গার্মেন্টস সেক্টর যা আছে সবই পাওয়া যায়, প্যান্ট, শার্ট, গেঞ্জি, ট্রাউজার, মানে সব যাবতীয় যা কিছু চান সবই পাওয়া যায় এখানে। আমরা তো রেগুলার কাস্টমার ওনাদের, গরমের সময় আবার হাওয়াতা এখান থেকে আমরা নেই। অল বাংলাদেশ থেকে মনে করেন আমাদের কাস্টমার, সারা বাংলাদেশের হোলসেলার বলতে সিটি প্লাজা, নগর প্লাজা, জাকির প্লাজা, ট্রেড সেন্টার, বঙ্গবাজার এরিয়ার এইগুলাই বোঝায়। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা এই মার্কেটগুলোর ক্রেতা, তাদের যাতায়াত গণপরিবহনে, নিজেদের ব্যক্তিগত গাড়িও নেই। আমাদের নিজের গাড়ি নাইও এবং লাগেও না, নিজের গাড়ি দেই, আবার যদি বড় গাড়ি হয় তাহলে ট্রান্সপোর্টে দিয়ে দিই। এসব মার্কেট থেকে যেসব পণ্য ক্রয় করা হয় তা গণপরিবহন এবং কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেন ব্যবসায়ীরা, পরে নিজেরা নিজেদের মতো করে জেলা শহরে চলে যান। যে কোনো একটা গাড়িতে আসি, আইসা বাং নিয়ে যাওয়ার সময় আবার শুভযাত্রা যায় মানিকগঞ্জ। এসব মার্কেটের ক্রেতা বিক্রেতা কেউই ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন না, ব্যবসা কিংবা গণপরিবহনে যাতায়াত তাদের। তাহলে ব্যবসায়ীদের গাড়ি পার্কিংয়ের জন্য এত মরিয়া কেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা?
হয়ে থাকে মার্কেটের জায়গা নাকি স্বর্ণের চেয়েও দামি। সেই স্বর্ণ খনির দখল পাল্টা দখল নিতেই কি বাকযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন মেয়র তাপস আর সাইদ খোকন? ইঞ্চি ধরে জায়গা বিক্রি হয়েছে লাখ টাকায়। ফুলবাড়িয়ার 3টি মার্কেটের এই অবৈধ জায়গাকে সোনার খনির সাথে তুলনা করেছেন ব্যবসায়ীরা। লোপাট হয়েছে হাজার কোটি টাকা। এই টাকার হিস্সা পরস্পর বুঝে নিতে বাকযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন সাবেক মেয়র সাইদ খোকন এবং ফজলে নূর তাপস। আসলে পেছনের রহস্যটা কি ছিল? রাজধানীর ফুলবাড়িয়ায় এক সারিতে 3টি মার্কেট তৈরি করে ঢাকা সিটি কর্পোরেশন। 30 বছর আগে চালু হওয়া এসব মার্কেটের ভেতরে বাইরে ধীরে ধীরে প্রকাশ্যে অবৈধ দোকান গড়ে ওঠে। সেই অনুমোদনহীন দোকানের সংখ্যাও বরাদ্দকৃত দোকানের চেয়ে বেশি। 3 দশক আগের তৈরি এসব মার্কেটের বেসমেন্ট ফ্লোরেও দোকান বসানো হয় 531টি। এসব দোকান সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন অনুমোদন দিয়েছেন বলে দাবি করেন ব্যবসায়ীরা। সেই বাবদ শত কোটি টাকা হাতিয়ে নেয় সিটি কর্পোরেশন ও মার্কেট পরিচালনা কমিটির নেতারা। এমন অভিযোগ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। 1500-র উপরে শুধু অবৈধই ছিল। আমাদের বেসমেন্টের যে 531টা এটা তো বৈধ, কিন্তু যেহেতু সিটি কর্পোরেশনের নিয়ম নীতি অনুমোদন নিয়ে আসছে, কিন্তু বাকি যেগুলো ছিল আপনারা কিন্তু 2000 সালে যখন ভাঙে তখন কিন্তু আপনারা শুনছেন 1500 দোকান, 1500 অবৈধ দোকান ভাঙছে, কিন্তু আসলে আরো বেশি, 1500-এরও বেশি। বেসমেন্টগুলিতে আপনার 179টা দোকান এক মার্কেটে, 188টা দোকান এক মার্কেটে, আরেক মার্কেটে 179টা দোকান। এতগুলি দোকান একত্র করলে 531টা দোকান। এক একটা দোকান থেকে যদি আপনার ন্যূনতম 5 লাখ, 10 লাখ, 20 লাখ উঠে থাকে, 500 কোটি টাকা করবে। হ্যাঁ, 3 মার্কেটে 500 কোটি টাকা করবে। বাহিরে যতগুলি দোকান ওনারা তৈরি করছে, এই দোকানগুলি রাতারাতি হয় নাই, গাইবীভাবে হয় নাই, কর্পোরেশনের সহযোগিতায় এই দোকানগুলি সব তৈরি করছে। শত শত দোকান, বাইরের দোকানগুলি সব অবৈধ। ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হওয়ার পর এই 3 মার্কেটের অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেয়া হয়। এমনকি সিটি কর্পোরেশন থেকে বেসমেন্ট ফ্লোরে বরাদ্দ পাওয়া 531টি দোকানও ভেঙে দেয়া হয়। মাথায় হাত পড়ে ব্যবসায়ীদের। হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন তাপস? অনুমোদন আছে, অনুমোদন কইরাই করা হয়েছে, সিটি কর্পোরেশন টেন্ডার দিয়েই করছে এগুলা। কর্পোরেশন কিভাবে কাগজ দিল আমাদেরকে যে হ্যাঁ তোমরা বৈধ? কর্পোরেশন কিভাবে দিল? মেয়র তাপস সাহেব আইসা তো তাদের সাথে বনাবনি হয় নাই। সাইদ খোকন সাহেবের লোকে তো বনাবনি হয়ে গেছে কোটি কোটি টাকার, খাওয়া টাওয়া শেষ। তাপস সাহেব দেখলো এখানে খাবারের পরিমাণ শেষ, এখানে সামান্য খাবার আছে, কিভাবে নেওয়া যায় ওই সময় আর এখানে খাইতে পারে না, নিতে পারে না। ব্যবসায়ীরা তো দিতে দিতে শেষ, আর নাই। ওই সময় বাধ্য হইলে উনি এটা ভেঙ্গা দিলে, নতুন করে বানাইলে আবার দিব না। টাকা নিয়ে আমাকে নামজারিও ট্রান্সফার করে দিছে এবং আমাকে লাইসেন্সও আছে, বরাদ্দপত্র আছে। তো এইটা ওই 2 মেয়রের রেসারেসিতে তাপস সাহেব আর হইল ইয়ের রেসারেসিতে এই দোকানগুলি ভাঙিয়া দেয়। কথা আসলে যেগুলি কাগজ নাই ওই কটা দোকান ভাঙবো, পরে ঘরে ভাঙিয়া দেয় আমাকে। এই মার্কেট ভেঙে দেওয়ার পর সাইদ খোকনের বিরুদ্ধে হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ তোলেন তাপস। জবাবে সাইদ খোকনও ক্ষোভ প্রকাশ করেন। তাপস দক্ষিণ সিটি কর্পোরেশনের শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে হস্তান্তরিত করেছে। সাবেক মেয়র মহোদয় যে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন সেটা মানহানিকর হয়েছে বলে প্রতীয়মান হয়। সেই প্রেক্ষিতে আমরা পর্যালোচনা করছি, ভবিষ্যতে প্রয়োজন বোধ করলে মামলা হতে পারে। 2 মেয়র সাইদ খোকন এবং ফজলে নূর তাপস পাল্টাপাল্টি অভিযোগ করেছেন দুর্নীতির। তবে কি একজন আরেকজনের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন সেগুলি কি আসলে নিজেদের দুর্নীতি আড়াল করারই একটা কৌশল ছিল?
বৈধ দোকানের চেয়ে অবৈধ দোকানের সংখ্যা বেশি কিভাবে? সিটি কর্পোরেশনের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে 30 বছর আগের বেসমেন্ট ফ্লোর আবারও পার্কিং হিসেবে ভাড়া দিতে চায় সিটি কর্পোরেশন। ব্যবসায়ীরা বলছেন 30 বছর আগে তৈরি করা এই মার্কেটগুলোর বেসমেন্ট ফ্লোর থেকে প্রবেশ পথের সড়ক অনেক উঁচু হয়ে গেছে। এছাড়া যারা এখানকার ক্রেতা বিক্রেতা তাদের নিজস্ব যানবাহন নেই, তাই বেসমেন্ট ফ্লোরে পার্কিং না করে দোকান বরাদ্দ দেওয়ার দাবি ব্যবসায়ীদের। যদি কার পার্কিং দেয় এখানে আপনারা 3টা মার্কেটে 1 বছরে পাবে 34 লক্ষ সামথিং টাকা ওনারা পাবে 1 বছরে। 3 মার্কেট ব্যবসা পরিচালনা করি সর্বনিম্ন 4 কোটি টাকা পাবে। এত শত শত কোটি টাকা রাজস্ব আয় হবে, গভর্নমেন্টের আয় হবে, মাসে মাসে বছরে বছরে হবে। কেন ওনারা তারপরেও আমাদেরকে বৈধ থাকা সত্ত্বেও উচ্ছেদ করে এখন ওনারা আমাদেরকে পুনরায় ব্যবসা পরিচালনা করতে দিবে না? মার্কেটগুলোর বরাদ্দকৃত দোকান মালিক সমিতির নেতাদেরও আপত্তি নেই বেসমেন্ট ফ্লোরে দোকান বরাদ্দে। যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এই দোকানগুলি আবার যদি ফিরে পায় আমার মতে এগুলি ভালো, কারণ ওনারা তো আসলে ক্ষতিগ্রস্ত। ওগুলি তো তারা অস্থায়ী বরাদ্দপত্র নিয়েছে এবং সরকার সিটি কর্পোরেশন খাজনা দিয়েছে, খাজনার অনেকগুলি রিসিট তাদের আছে, তাদের ট্রেড লাইসেন্স আছে। তো ওনারা যদি দোকানগুলি যদি আবার যদি পায়, আমাদের মার্কেটে ফার্স্ট ফ্লোরে আমরা যারা এলডি দোকান আমাদের কোনো সমস্যা নেই। যেভাবে রাস্তা রাখছে এখানে গাড়ি ভালো ঢুকার সম্ভাবনা, আর এই গাড়ির এখানে দরকারও না। যারা আমাদের ব্যবসাগুলো আসে এরা ট্রেনে আসে, বাসে আসে, মাল কিনা ট্রান্সপোর্টে দিয়ে তারা ওইভাবে জায়গা। এই জন্য আমাকে এখানে গাড়ি পার্কিং কোনো দরকার নেই, গাড়ি আসারই তো লাইন নেই। তবে এই মার্কেটগুলোর বেসমেন্ট ফ্লোর পার্কিং হিসেবে ভাড়া দিতে মরিয়া সিটি কর্পোরেশন। বিষয়টি উচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে। আমাদের কোনো কর্মকর্তা বা কর্মচারী সেখানে আর্থিক লেনদেন বা অনৈতিক কার্যক্রমের সাথে জড়িত, সেটি যদি প্রমাণ দিতে পারে কিংবা কেউ লিখিত অভিযোগ, সেটা তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আর আলোচনার জন্য সবসময় উন্মুক্ত আছে, ওনারা বসতে পারে বিধিবিধানের আলোকে কিংবা এই সমস্ত বিষয়গুলোর সাথে বৃহত্তর স্বার্থে অবশ্যই আমরা আলোচনা করতে পারি এবং উভয় পক্ষের সম্মতিতে আমরা আমাদের যে রিসোর্স আছে সেটা মোবিলাইজ করে ওনাদের জন্য যদি কিছু করা সম্ভব হয় আমরা সেটি করতে প্রস্তুত আছি। 531টা দোকানদার তারা এখানে গভর্নমেন্টকে, সরকারকে, সিটি কর্পোরেশনকে প্রতি বছর তারা 3,44 লক্ষ টাকা দিচ্ছে, আর মাত্র পার্কিং ভাড়া দিয়ে 13 লক্ষ টাকা। সুতরাং যেখানে রাজস্ব বেশি আয় হবে সেটাই তো গভর্নমেন্টের করা উচিত আমি মনে করি। বর্তমানে মামলাটা হাইকোর্টে 531 জনের পক্ষে রায় গেছে। দর্শক, রাষ্ট্রীয় সংস্থা যখন দুর্নীতির ফাঁদ পাতে তখন সেই ফাঁদে পা দিয়ে নিঃস্ব হয় নাগরিক। তাই এ ধরনের অপরাধ বন্ধে সতর্ক থাকুন, সতর্ক রাখুন। অপরাধের তথ্য দিন, আপনার পরিচয় গোপন রেখে ক্রাইম ওয়াচ টিম হাজির হবে আপনার দেখানো পথে। মুখোশ খুলব অপরাধীদের। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক ক্রাইম ওয়াচ, এনটিভি, বিএসসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেইল করতে পারেন crimewatch@ntvbd.com। এই ঠিকানায় ফেসবুক আমাদের পাবেন facebook.com/crimewatchntv। এছাড়া এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন www.ntvbd.com। এই ঠিকানায় এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এবার বিদায় নেবার পালা। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। অপরাধ ও তার শেষ পরিণতি জানতে দেখুন ক্রাইম ওয়াচ।